বিসমিল্লাহ রহমান রহিম। সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের 2021 সালের এসএসসি পরীক্ষার্থী ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদেরকে হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন দশম শ্রেণীতে অ্যাসাইনমেন্ট চলছে, সেই জন্য তোমাদের একক ক্লাস। তো আশা করি তোমরা যারা আমার ক্লাস শুনছো, যারা আমার সাথে যুক্ত আছো, তারা ভালো করে আজকের ক্লাসগুলি বোঝার চেষ্টা করবে। আমি আজকেও আর্থিক বিবরণীর উপর ক্লাস করব। আর্থিক বিবরণীর আজকের ক্লাস হবে বরিশাল বোর্ড 2020। বরিশাল বোর্ড 2020। বরিশাল 2020। তোমরা জানো এবছর সাপ্লিমেন্ট তেমন ব্যাপক আকারে বাইর হয় নাই, টেস্ট পেপারও তেমন বাইর হয় নাই, যার কারণে আমরা প্রশ্নগুলি সংগ্রহ করতে ব্যাগ পেতে হয়েছে। তারপরও আমরা প্রশ্ন সংগ্রহ করেছি এবং সেই প্রশ্নের উপরে তোমাদের পড়াশোনা করাচ্ছি, ক্লাস চালাচ্ছি। সুতরাং তোমরা প্রশ্নগুলিকে গুরুত্ব দিবে, ক্লাসটাকে গুরুত্ব দিবে। এবার আমরা শুরু করতে চাই পূর্ণতা অ্যান্ড অ্যাসোসিয়েটস। পূর্ণতা অ্যান্ড অ্যাসোসিয়েটস এর একটা রেওয়ামিল দেওয়া আছে। রেওয়ামিলে বলা আছে পেশাগত বই, অগ্রিম অডিট ফি প্রাপ্তি, নিরীক্ষা ফি, মূলধন, নগদ সরঞ্জাম, অফিস সরঞ্জাম, বিজ্ঞাপন, বিনিয়োগ, প্রাথমিক খরচ, তারপরে আসতেছে বেতন এবং ব্যাংকে জমা ও প্রাপ্ত লভ্যাংশ। প্রথমে আমাদেরকে চেয়েছে পূর্ণতা লিমিটেডের অলিক সম্পদের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা দেখব অলিক সম্পদ কাকে বলে। তোমরা জানো স্থায়ী সম্পদকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো স্পর্শনীয় সম্পদ, আর একটা হলো অস্পর্শনীয় সম্পদ। স্পর্শনীয় সম্পদকে বলা হয় ট্রানজিবল অ্যাসেট, অস্পর্শনীয় সম্পত্তিকে বলা হয় ইনট্রানজিবল অ্যাসেট। ইনট্রানজিবল অ্যাসেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে একটা ভাগ হলো অস্পর্শনীয় সম্পত্তি বা অলিক সম্পত্তি। অনেক সময় অস্পর্শনীয় সম্পত্তি, অলিক সম্পত্তিকে আলাদাভাবে দেখানো হয়, অনেক সময় একসাথে দেখানো হয়। অলিক সম্পত্তি বা স্পর্শনীয় সম্পত্তি বা ভুয়া সম্পত্তি কাকে বলে সেটার ব্যাপারে একটু কথা বলছি। অলিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি হলো যে সম্পত্তির বাহ্যিক কোনো অস্তিত্ব নেই, কিন্তু এর অস্তিত্ব টের পাওয়া যায়, উপলব্ধি করা যায়, কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না। এগুলাকে বলা হয় অস্পর্শনীয় সম্পত্তি, অলিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি। তো এর মধ্যে যে সম্পত্তিগুলি আছে সেই এই অঙ্কে দুইটা সম্পত্তি দেখা যাচ্ছে। একটা সম্পত্তি হলো যেমন বিলম্বিত বিজ্ঞাপন। এই বিলম্বিত বিজ্ঞাপন ভুয়া সম্পত্তি বা অলিক সম্পত্তি হওয়ার কারণ হলো বিজ্ঞাপন একটা মুনাফা জাতীয় ব্যয়, এটা একবারে আমরা ব্যয় করে ফেলি। সো এটার কিছু অংশকে সম্পত্তি বিবেচনা করা কারো দৃষ্টিকোণ থেকে ঠিক নয়, আবার কারো দৃষ্টিকোণ থেকে এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখানো হয়, আবার কারো দৃষ্টিতে এটা অলিক সম্পদ হিসেবে দেখানো হয়। যখন আমরা চলতি সম্পত্তি করি তখন আলাদা ভাগ করে দেই, তখন এই বিলম্বিত বিজ্ঞাপনটাকে অলিক সম্পত্তি হিসেবে দেখানো হয়। যেমন সুনাম, প্রাথমিক খরচ, তারপর রেজিস্ট্রেশন খরচ ইত্যাদি, এগুলো অলিক সম্পত্তির উদাহরণ। তাহলে আমরা অলিক সম্পদের পরিমাণ নির্ণয় করব। ক অলিক সম্পত্তির পরিমাণ নির্ণয়। অলিক সম্পত্তির পরিমাণ নির্ণয়, হ্যাঁ, অলিক সম্পত্তির পরিমাণ নির্ণয় আমরা এখানে করব। এই অঙ্কে দুইটা অলিক সম্পত্তি রয়েছে, আমরা দেখায় দিতে পারতেছি।
এক নম্বরে হলো প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ খরচ নয়, একটা কথা আছে। প্রাথমিক খরচ হলো ব্যবসা শুরু করার পূর্বের কতগুলি খরচের সমষ্টি, এগুলাকে বলা হয় প্রাথমিক খরচ। প্রাথমিক খরচ এক ধরনের অলিক সম্পদ, এটাকে সম্পত্তি হিসেবে দেখানো হয়। এক বছর এটাকে ব্যয় হিসেবে দেখানো হয় না, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় অনেক সময় এটাকে বলা হয়। তারপরে আছে বিলম্বিত বিজ্ঞাপন। প্রশ্নে দেখো বিজ্ঞাপন রয়েছে 4 বছরের জন্য, তাহলে বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন, বিজ্ঞাপনের পরিমাণ রয়েছে 70,000। 70,000 ইন্টু 4/3, 70,000-কে 4/3 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে এখানে বোধহয় পাশে 52,500, তাহলে মোট অলিক সম্পত্তির পরিমাণ হবে 57,000। 57,000 এখানে আমরা শুধু লিখে দিব মোট। তাহলে তোমরা অঙ্কটা উঠাও, তাড়াতাড়ি করো। ফার্স্ট ইয়ার একটা ইয়ে নিতে আসবে, কিনা বলে অ্যাসাইনমেন্ট। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটা উঠিয়েছ। এবার আমরা অঙ্কের দ্বিতীয় অংশে চলে যাব, খ অংশে চলে যাব। বোর্ডের লিমিটেশন আছে, আমাদের অঙ্কগুলি বড় বড় হয়, সেজন্য আমরা বাধ্য হয়ে অঙ্ক মুছে ফেলি। তাহলে আমরা অঙ্কের দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। অঙ্কের দ্বিতীয় স্টেপ চেয়েছে বিশদ আয় বিবরণী তৈরি করো। তোমরা জানো যে বিশদ আয় বিবরণী 2 প্রকার, একটা হলো ব্যবসা প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী, আর একটা হলো সেবা প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী। অঙ্কটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পেশাগত বই আছে আর নিরীক্ষা ফি প্রাপ্তি আছে, আর এটা একটা অডিট কোম্পানি, এটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, সেবাদানকারী প্রতিষ্ঠান। তাহলে খ বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী সেবাদানকারী প্রতিষ্ঠানের 2 প্রকার, একটা এক জায়গায় থাকে আয়, পরিচালনা আয়, তারপরে অন্যান্য আয় যোগ হয়, অন্যান্য আয় বিয়োগ হয়, তারপরে নিট লাভ পাওয়া যায়। কিন্তু সেবাদানকারী প্রতিষ্ঠানের সবগুলি আয় উপরে থাকে, সবগুলি ব্যয় নিচে থাকে। তাই সে অনুযায়ী আমরা অঙ্ক করব। এখন এখানে আয় দেওয়া আছে, 2টা আয় দেখা যায়, মার্কিং করা আছে, নিরীক্ষা ফি প্রাপ্তি আর হলো লভ্যাংশ প্রাপ্তি।
তাহলে আয় সমূহ আমরা লিখে নিচ্ছি। আয় সমূহ প্রথমে নিরীক্ষা ফি প্রাপ্তি, নিরীক্ষা ফি প্রাপ্তি 4,42,800, 4,42,800। তারপর আরেকটা আয় দেখা যায় প্রাপ্ত লভ্যাংশ, প্রাপ্ত লভ্যাংশ এটা রেওয়া মিলে সরাসরি দেওয়া আছে ক্রেডিট দিকে 9,500, 9,500। আমি জানি না বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ কিনা, তবুও আমি ক্লিয়ারলি আশা করি বলছি, তোমরা শুনে ইচ্ছা করে লিখতে পারো। যোগফল 4,52,300, 4,52,300। এই আমার আয়গুলি হয়ে গেল। এবার ব্যয় সমূহ, তাহলে বাদ ব্যয় সমূহ, অঙ্কটা উপরে লেখা আছে বরিশাল বোর্ডের আর্থিক বিবরণী, আর নাম হলো পূর্ণতা এন্ড অ্যাসোসিয়েট, পূর্ণতা এন্ড অ্যাসোসিয়েট। তাহলে আমরা ব্যয়গুলির দিকে মনোযোগ দেই। এবার ব্যয়গুলি দেখব। ব্যয়গুলির মধ্যে আছে বিজ্ঞাপন, যেমন আগে বলেছিলাম বিজ্ঞাপন রয়েছে 70,000। বাদ বিলম্বিত বিজ্ঞাপন আমরা কতে বের করেছি। বিলম্বিত বিজ্ঞাপন 52,500, 52,500। টাকার কলামে হলো 17,500, 17,500। তারপর আসতেছে বীমা প্রিমিয়াম, বিমার প্রিমিয়াম রয়েছে 12,000। সমন্বয়ে বলা আছে যে বিমার প্রিমিয়াম 31/3 মানে 3 মাসের অ্যাডভান্স করা আছে। তো 3 মাসের অ্যাডভান্স করলে এটা বাদ দিয়ে দিলে হবে 3 মাসের অগ্রিম 3,000, অগ্রিম 3,000, বাদ অগ্রিম 3,000। টাকার কলামে হবে 9,000। তারপরের দফা হলো বেতন ও ভাতা, বেতন ও ভাতা। বেতন রয়েছে 45,000। সমন্বয়ে বলেছে বেতন ও ভাতা অপরিশোধিত রয়েছে 15,000, যোগ বকেয়া 15,000। টাকার কলামে 60,000, 60,000, 60,000। তারপরে আছে অফিস সরঞ্জামের অপচয়, অফিস সরঞ্জামের অপচয়। অফিস সরঞ্জাম রয়েছে 11,000। অফিস সরঞ্জাম যা আছে এখানে দেখে নাও। অফিস সরঞ্জাম 2,30,000, 2,30,000 উপরে 5% যদি আমরা অবচয় ধরি, তাহলে অবচয় আসে 11,500, 11,500। এবার টোটাল করে ফেলবো। এই 1, 2, 3, 4টা দফা যদি আমরা যোগ করি তাহলে আসে 98,000। এবার যোগ করে ফেলো, এখানে নিট লাভ বের করো। তাহলে নিট লাভ 3,54,300, 3,54,300।
300। এটা আমাদের নিট লাভ। ইচ্ছা করলে এই যে অতিরিক্ত অংশগুলি তোমরা এগুলি মুছে ফেলবা। তোমরা নিশ্চয়ই পেন্সিল দিয়ে ঘর করবা, অতিরিক্ত ঘর মুছে ফেলবা। ঘরের যাতে বাউন্ডারি থাকে, সবগুলি যাতে রোগুলি কলামগুলি ঠিক থাকে। পরীক্ষার হলে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তোমরা যারা অঙ্কটা সমাধান করতেছ তারা দ্রুত করো। তারপরে আমরা যে অংশটা করব সেটা প্রশ্নে বলা হয়েছে 31 ডিসেম্বর 2019 তারিখে প্রতিষ্ঠানের মোট সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করো। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো দায়ের চেয়েছে, মালিকানা সত্ত্ব চায় নাই। অর্থাৎ মূলধন, নিট লাভ, উত্তোলন এগুলি আমার প্রয়োজন নাই, শুধু দায় অংশটা উপস্থাপন করলে হবে। আর এখানে দায় দুই প্রকার, একটা হলো শর্ট টার্ম আর একটা হলো লং টার্ম। দীর্ঘমেয়াদী দায় এবং স্বল্পমেয়াদী দায়, চলতি দায়। আমরা অঙ্কে দেখলাম এখানে কোনো দীর্ঘমেয়াদী দায় নাই, শুধু চলতি দায়টাই এখানে দায় হিসাবে দেখানো হয়েছে। দীর্ঘমেয়াদী কোনো দায় নাই, তবু অঙ্কের নিয়ম অনুযায়ী অঙ্ক উপস্থাপন করতে হয়, দায় যেহেতু চেয়েছে। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি, এটা মুছে ফেলবো। তাহলে গ নাম্বার এখানে হবে আর্থিক অবস্থার বিবরণী আংশিক। গ, আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী ব্র্যাকেটে লিখবা আংশিক। আংশিক মুছে ফেলি। তোমাদের কারো সময় দিতে পারলে ভালো হতো, কিন্তু আমার হাতেও তো সময় নেই। একদিকে বোর্ডের জায়গার সংকুলান হয় না, আবার আমরা যদি বড় করতে যাই তাহলে বোর্ডের আউট হয়ে যাব, তোমরা লেখা দেখবে না। হ্যাঁ, আমরা শুরু করতে যাচ্ছি আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী আংশিক করব। এখানে প্রথমে স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি আমরা স্থায়ী সম্পত্তিটা আগে দিয়ে করব, স্থায়িত্বের ভিত্তিতে করব। আর্থিক বিবরণী দুই ভাবে করা যায়, একটা হলো স্থায়িত্বের ভিত্তিতে আর একটা হলো তারল্যের ভিত্তিতে। স্থায়িত্বের ভিত্তিতে আর্থিক বিবরণী আমরা আগে করতেছি। প্রথমে আসতেছে পেশাগত বই, বই অমূল্য সম্পদ এবং স্থায়ী সম্পদ। পেশাগত বই বা অনেক সময় বই পুস্তক লেখা থাকে, এটার উপরে কোনো অবচয় দেখা যাচ্ছে না, অবচয় নাই, এই জন্য সরাসরি আমরা এখানে লিখে দেব। একসাথ করে লিখি 3,20,000। তারপরে আছে অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম রয়েছে 2,30,000। বাদ অবচয়, অবচয় লেখে না এখন আমরা লিখি পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় 11,500। মাইনাস করলে আমার রাশি দাঁড়ায় 2,18,500। 2,18,500। এই দুইটা স্থায়ী সম্পদ যোগ করলে 5,38,500। 5,38,500।
হ্যাঁ, 5,38,500। এবার স্থায়ী সম্পত্তির পরে আসবে বিনিয়োগ। বিনিয়োগ, দেখো বিনিয়োগের কোনো পার্সেন্টেজ প্রশ্নে দেওয়া ছিল না, সেই জন্য আমরা বিনিয়োগের উপরে কোনো সুদ ধরি নাই। হ্যাঁ, তাহলে আমরা লিখে দেই বিনিয়োগ বিনিয়োগ 2,10,000। $2,10,000। তারপরে আসতেছে চলতি সম্পদ। চলতি সম্পদের মধ্যে প্রথমে নগদ তহবিল, যেটা শেষ ছিল নগদ তহবিল, সবচাইতে সহজলভ্য তড়িৎ সম্পত্তিটা চলতি সম্পত্তি হলো নগদ তহবিল 50,800। তারপরে আছে ব্যাংকে জমা। ব্যাংকে জমা রয়েছে 1,40,000। তারপরে আছে অগ্রিম বীমা সালামি। অগ্রিম বীমা সালামি 3,000। সবগুলি যদি আমি যোগ করি তাহলে চলতি সম্পত্তির পরিমাণ আসবে 1,93,000। 1,93,800। তারপরে আসতেছে অলিক সম্পদ। অনেক সময় অলিক সম্পদটাকে আলাদাভাবে না দেখিয়ে আমরা চলতি সম্পত্তির সাথেও দিয়ে দিতে পারি। অলিক সম্পদ ব্র্যাকেটে লিখি ক হইতে পাই, ওই মানটা বসাই দিলে হবে। ক হইতে পাই টাকার পরিমাণ ছিল 57,000। টাকার পরিমাণ ছিল 57,000। এবার মোট সম্পদ। মোট সম্পদ, আমি সম্পদগুলি যোগ করব। সম্পদগুলি যোগ করলে 9,99,300। 9,99,300। তাহলে এটাকে বলা হয় মোট সম্পদ। মোট সম্পদ আর একটু বাড়াই নিচ্ছি। নিচে কি দেখা যায় স্যার? নিচে কতটুকু দেখা যায়? পুরা বোর্ড দেখা যাবে? একটু হয়ে যাবে মনে হয়। আমরা আর একটু বাড়াই নিচ্ছি, যেহেতু একই শিটে করতে হচ্ছে আমাদের। তাহলে এখানে দায়সমূহ চেয়েছে। প্রথমে স্থায়ী দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় নীল, NILL নীল। তারপরে আসতেছে চলতি দায়। চলতি দায়ের মধ্যে আমাদের দুইটা দফা আছে। একটা হলো অগ্রিম অডিট ফি প্রাপ্তি। অগ্রিম অডিট ফি প্রাপ্তি। অগ্রিম অডিট ফি প্রাপ্তি, যে কোনো আয় অগ্রিম পাওয়া গেলে সেটা দায়। যে কোনো আয় অগ্রিম পাওয়া গেলে সেটা দায়, 60,000। তারপরে আসছে বকেয়া বেতন ও ভাতা। বকেয়া বেতন
ও ভাতা, বকেয়া বেতন ও ভাতা রয়েছে 15,000। তাহলে এখানে দায় হলো দুইটা মিলিয়ে 75,000। তাহলে দায় 75,000। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তো যাই হোক এখানে লিখবো মোট দায়। মোট দায়, আমি এখানে মালিকানা সত্ত্ব লিখতেছি না। মোট দায় বলতে দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়কে বোঝায়। তাহলে দীর্ঘমেয়াদী দায় আমার অঙ্কে নেই। চলতি দায় আছে দুইটা, একটা হলো অগ্রিম অডিট ফি প্রাপ্তি, আর একটা হলো বকেয়া বেতন ও ভাতা। এই দুইটা মিলিয়ে 75,000 টাকা। যদি প্রশ্নে চাইতো সম্পূর্ণ আর্থিক বিবরণী তৈরি করা, তাহলে আমরা এটাতে মালিকানা সত্ত্বের অংশটা যোগ করতাম, মূলধন যোগ নিটলাভ বাদ উত্তোলন এগুলো করে দিতাম। তো এটা আমাদেরকে চায় নাই, আমাদের কাছে হচ্ছে মোট দায়। মোট দায় বলতে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়কে বোঝানো হয়। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অঙ্কটা করেছ এবং বুঝতে পেরেছ। আগামী দিনও আমার ক্লাস রয়েছে, আগামী দিনে আমরা আরেকটা অঙ্ক করব এবং অবশ্যই আর্থিক বিবরণী করব। ধন্যবাদ সবাইকে।